সবাই তাহলে খেয়াল করো, আমরা একটু পড়াশোনায় এগিয়ে নিয়ে যাই। তো লাস্ট ক্লাস থেকে তোমাদের অবশ্যই স্মরণে আছে যে আমরা দেখো ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে আমরা পড়াশোনা শুরু করছি। হ্যাঁ, তো আমাদের এই ম্যাটেরিয়ালের টপিক হচ্ছে ডিসি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। তো মেইনলি এখান থেকে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমরা বেশি হাইলাইটেড করে আগে থেকে পড়াশোনা শুরু করছি। তো ডিসি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যাকচুয়ালি কেন লাগে আমাদের, তোমাদেরকে আগেও বলছি যে একটা সিগন্যাল, হ্যাঁ, ইনপুট থেকে আউটপুটে ট্রান্সমিট হতে বা সার্কিটের কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্ট হতে আনাদার পয়েন্ট পর্যন্ত ট্রাভেল করতে বা প্রপাগেট করতে কতটুকু টাইম লাগবে, সার্কিটের রেসপন্স কতটা ফাস্ট হবে, এই ধরনের টাইম রিলেটেড অ্যানালিসিস করার জন্য আমাদের ডিসি এবং ট্রানজিয়েন্ট রেসপন্সটা দরকার হবে। এই উদ্দেশ্যে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমরা পড়াশোনা শুরু করছি। তো ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমরা আগে পড়াশোনা শুরু করছি, সবাই খেয়াল করো, এখান থেকে খুব ভালোভাবে খেয়াল করবা। তো ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে বেসিক যে জায়গাটা ছিল সেটা আমরা এখান থেকে দেখছিলাম। দেখো কি করছিলাম বলতো, আমরা একটা স্টেপ সিগন্যাল, হ্যাঁ, একটা স্টেপ সিগন্যাল আমরা একটা ইনভার্টার, সিমস বেস্ট ইনভার্টার একটা স্টেপ সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছিলাম, করে সেটা রেসপন্স, হ্যাঁ, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কিভাবে ইনপুট চেঞ্জের সাথে রেসপন্স করছে সেটা আমরা এখান থেকে গ্রাফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি এখান থেকে দেখছিলাম। তো এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে যে ফিগারটা, এটা আমরা সবাই বুঝি এখন, তোমাদেরকে এটা আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে শিখিয়েছি। দেখো ইনপুট ভোল্টেজটা হচ্ছে এখানে এই যে ব্লু কালার, হ্যাঁ, অর্থাৎ একটা সার্টেন টাইম টি নট পরে সাডেনলি একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ, যেটার মান হচ্ছে ইনপুট অন ভোল্টেজ দিয়ে বললে ভিডিডি। খেয়াল করবা, তো টি নট টাইমের আগে যতক্ষণ পর্যন্ত ইনপুট সিগন্যাল জিরো ছিল, ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট কত ছিল, ভিডিডি। কারণ কি, ইনপুট জিরো থাকা মানেই কি, অন ছিল হচ্ছে পিমস, তো ভিডিডি পিমসের মধ্য দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করে আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছিল, ভিডিডি ভোল্টেজ। যখন ইনপুটে অন চলে যাবে তখন কি হবে, পিমসটা অফ হয়ে যাবে, ভিডিডি সার্কিটের সাথে পুরোপুরি ডিসকানেক্টেড। তখন কি হবে, চার্জড ক্যাপাসিটর এর আগের স্টেজে যে ক্যাপাসিটরটা চার্জ হয়ে আছে সেই ক্যাপাসিটরটা কি হবে বলতো, থ্রু দ্য এনমস ডিসচার্জ হবে, আউটপুটটা জিরোতে ফল ডাউন করবে। তো সেই জিরোতে যে সে নেমে আসছে সেটা কিভাবে নেমে আসছে দেখছো, এটা কিন্তু সাডেনলি জিরোতে ফল করতে পারে নাই, যেহেতু ক্যাপাসিটিভ নেটওয়ার্ক, সেখানে কিন্তু একটা স্লো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং একটা নেচার আমরা এখান থেকে দেখছি। তো এই জায়গাটা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের একটা ইনভার্টার বা সিমস বেসড সার্কিট, হ্যাঁ, তার রেসপন্সটা কেমন, ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো। এই জন্য এখান থেকে আমরা আইডিয়া করলাম যে আমাদের যে কোনো চিপ বা ডিজাইড আইসিকে আমরা আরসি নেটওয়ার্ক দিয়ে যদি একবার রিপ্লেস করে বা মডেলিং করে ফেলতে পারি, দেন আরসি সার্কিটের রেসপন্স টাইম হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর টাইম সি, অর্থাৎ টাউ ইজ ইকুয়াল টু আরসি। হ্যাঁ, এই সিম্পল ইকুয়েশন দিয়ে যে কোনো সার্কিটের রেসপন্স কতটা ফাস্ট হবে বা স্লো হবে বা সহজ করতে ডিলেটা কেমন হবে, এটা আমরা এখান থেকে এস্টিমেট করতে পারবো। এই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, খেয়াল করবো। আচ্ছা, তো তোমাদের সবাইকে এখান থেকে আমি কয়েকটা বেসিক ডেফিনেশন এখান থেকে আমি তোমাদেরকে পড়তে বলছি এবং একটা জিনিস সবাইকে স্টাডি করতে বলছি, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলের মধ্যেকার ডিফারেন্স। তো প্রোপাগেশন ডিলে হচ্ছে আমাদের সার্কিটের ম্যাক্সিমাম পসিবল ডিলে, আর কন্টামিনেশন ডিলে হচ্ছে মিনিমাম ডিলে। মনে রাখবা, প্রোপাগেশন হচ্ছে ম্যাক্সিমাম ডিলে, এর থেকে বেশি ডিলে আর পসিবল না, আর কন্টামিনেশন ডিলেটা হচ্ছে মিনিমাম ডিলে। সেটা কি, কিছু কেস বেস্ট পসিবল কেস তখনই হচ্ছে কন্টামিনেশন ডিলে। তো যখন আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু ডিজাইন করব বা যখন কোনো কিছু আমরা কনসিডার করবো, অ্যাকচুয়ালি আমরা তখন প্রোপাগেশন ডিলেটাকে আমরা হিসাবের মধ্যে নিব। কারণ কি, আমার সার্কিট দিয়ে সবসময় বেস্ট পসিবল ওয়েতে অপারেট করবে এর কোনো নিশ্চয়তা নেই। তো আমরা সবসময় ওর্স্ট কেস, অর্থাৎ কি সব থেকে খারাপ যে অবস্থা, সেটা ধরে নিয়ে আমরা ডিজাইন করব। তাহলে সেই কন্ডিশনেও যদি আমার সার্কিট অপারেট করে তাহলে আমার বাউন্ডারি ভায়োলেট করবে না। আর যদি বেস্ট পসিবল কেসে অপারেট করে তখন তো আরো আমাদের বাউন্ডারি মেইনটেইন হইলই, কোনো কোশ্চেন নেই। তো এই যে ছোট ছোট কথাগুলো একটু মাথায় রাখবা। তো দেখো, রাইজিং প্রোপাগেশন ডিলে এটার সংজ্ঞা কিভাবে দিচ্ছে, ম্যাক্সিমাম টাইম
ফ্রম দ্য ইনপুট ক্রসিং ভিডিডি বাই 2, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভিডিডি আর মিনিমাম হচ্ছে কি গ্রাউন্ড বা জিরো। তো সহজ কথায় এই যে রাইজিং প্রপাগেশন ডিলেটা আমরা দেখব যে সেখানে ম্যাক্সিমাম এই প্রিফিক্সটা আছে সব জায়গায়, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভটা আছে। আর যখন কন্টামিনেশন পড়বো আমরা তখন দেখবা যে মিনিমাম কথাটা আছে, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম টাইম আর ওটা হচ্ছে মিনিমাম টাইম, এটা তো গেল। আরেকটা জিনিস তোমরা সহজে এখান থেকে মনে রাখবা যে ইনপুট ভিডিডি বাই 2 ক্রস করবে আর আউটপুট ভিডিডি বাই 2 ক্রস করবে, হ্যাঁ। এখন রাইজিং যেহেতু, তাহলে আউটপুট রাইজিং ভিডিডি বাই 2, তাহলে ইনপুট ক্রসিং ভিডিডি বাই 2 টু রাইজিং আউটপুট ক্রসিং ভিডিডি বাই 2। যখন রাইজিং প্রপাগেশন ডিলে বলবো তো আউটপুট ক্রসিং ভিডিডি বাই 2 বলার আগে অবশ্যই রাইজিং কথাটা তোমাকে এখানে স্পেসিফিকলি বলে দিতে হবে, সংজ্ঞাও মনে রাখা কিন্তু খুব ইজি। আর ফলিং প্রপাগেশন ডিলেটা কি? ফলিং প্রপাগেশন আউটপুটটা ফল করবে, তাহলে কি হবে, ইনপুটটা অবশ্যই রাইজ করছে, তো ইনপুট রাইজ করছে কি ফল করছে এটা বলার দরকার নেই, বাট তোমাকে আউটপুটটা স্পেসিফিকলি বলে দিতে হবে, কারণ রাইজিং বা ফলিং যাই বলে দেয়া থাকুক না কেন এটা অনলি আউটপুটের রেসপেক্টে বলে দেয়া। তো ফলিং প্রপাগেশন ডিলে কি বলছে দেখো, ম্যাক্সিমাম টাইম ফ্রম দ্য ইনপুট ক্রসিং ভিডিডি বাই 2 টু ফলিং আউটপুট ক্রসিং ভিডিডি বাই 2। আর টি পিরিয়ড হচ্ছে তাহলে সিম্পলি অ্যাভারেজ প্রপাগেশন ডিলে, এই যে রাইজিং এবং ফলিং এই দুইটার সিম্পল অ্যালজেব্রিক যে অ্যাভারেজ, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রপাগেশন ডিলে, জাস্ট দুইটা টিপিডিআর আর টিপিডিএফ যোগ করে 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ, আর কিছুই না। তো এখান থেকে যদি আমরা ফিগারটা একটু হাইলাইট করি, দেখো একটা অন্তত একটু তোমাদেরকে বলে দিই, তোমরা বুঝতে পারবে আশা করি। খেয়াল করো, টিপিডিএফ, হ্যাঁ, ফলিং প্রপাগেশন ডিলে, কেন বললো এটাকে? খেয়াল করো এই যে ফিগারটা, কোন সময়ের স্প্যানটুকুকে ফলিং প্রপাগেশন ডিলে বলা হচ্ছে। দেখো ফলিং প্রপাগেশন মানে কি, উপরেরটা হচ্ছে ইনপুট ভোল্টেজের প্রোফাইল, নিচেরটা হচ্ছে আউটপুট ভোল্টেজ প্রোফাইল। তো ফলিং যেহেতু, তাহলে আউটপুটটা অবশ্যই ফল করতে হবে, এই জন্য দেখো আউটপুট অন থেকে জিরোতে নামছে। এই ক্ষেত্রেই দেখো এই যে ভিডিডি বাই 2, অর্থাৎ ভিডিডি এখানে অন হিসেবে দেখানো হচ্ছে, তাহলে ভিডিডি বাই 2 হচ্ছে কত, অর্ধেক, 0.5 ভোল্ট। তো আউটপুট অন থেকে ভিডিডি বাই 2 ক্রস করে নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ, সেই পয়েন্ট হচ্ছে কি, এই যে এই পয়েন্ট দেখো সবাই, আমার কার্যটা একটু ফলো করো সবাই। আর ইনপুট ক্রসিং ভিডিডি বাই 2, আউটপুট যেহেতু ফল করছে, ইনপুট অবশ্যই রাইজ করবে, কারণ কি ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স এটা দেখানো হচ্ছে এখানে। দেখো যে ইনপুট যখনই ভিডিডি বাই 2 ক্রস করে ফেলছে, সেই সময় থেকে আউটপুট ভিডিডি বাই 2 ক্রস করতে কতক্ষণ লাগলো, হ্যাঁ, সেইটুকুকে কি টিপিডিএফ। অনুরূপভাবে ইনপুট ফল করবে যখন আউটপুট রাইজ করবে, তো ইনপুট যখনই ভিডিডি বাই 2 ক্রস করছে ফল করার সময়, সেই টাইম থেকে সবাই খেয়াল করো আউটপুট ভিডিডি বাই 2 ক্রস করছে, হ্যাঁ, ডিউরিং রাইজিং। সেই টাইম ডিফারেন্সটুকুকে কি বললো, রাইজিং প্রপাগেশন ডিলে। এখান থেকে ডেফিনেশন পড়বা, সাথে সাথে এখান থেকে মিলিয়ে ফিগারটাও খুব সুন্দরভাবে দেখে নিবা, তাহলে সংজ্ঞা তোমাদের ভুলে যাওয়ার কোনো বা মিসকনসেপশন হওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে না। আচ্ছা, আর দুইটা জিনিস আছে এখান থেকে একটু দেখতে হবে, দেখো রাইজ টাইম বা ফল টাইম, এগুলো কিন্তু অ্যানাদার ডেফিনিশন, রাইজ টাইম অর ফল টাইম, এগুলো কিন্তু ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের সাথে সম্পর্কিত না। এটা শুধুমাত্র একটা সিগন্যালের রাইজ টাইম, একটা সিগন্যালের ফল টাইম। অন্য কেউ একজন রাইজ করছে বা ফল করছে, তার সাথে আমি রাইজ করছি বা ফল করছি, এরকম কোনো ইনপুট আউটপুটের মধ্যে কোনো রিলেশনশিপ কিন্তু না, এটা কিন্তু সিঙ্গেল সিগন্যাল ডেফিনেশন। সবাই খেয়াল করবা, রাইজ টাইম কি বলছে, টাইম ফর এ ওয়েভ ফ্রম to rise from 20% to 80% for of its steady state value। কি বলছে, 20% থেকে স্টেডি স্টেটের 80% ভ্যালুতে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে, সেটা হচ্ছে তার রাইজ টাইম। কিরকম দেখো, এটা একটু আমরা দেখি এখান থেকে, যেমন এই যে দেখো রাইজ টাইমের সংজ্ঞা দিচ্ছে এখানে, খেয়াল করো। মনে করো রাইজ টাইম, রাইজ করছে একটা সিগন্যাল, ইনপুট আউটপুটের কিন্তু কোনো রিলেশনশিপ না, শুধুমাত্র আউটপুটের ক্ষেত্রেই আমরা এটাকে ডেফিনেশন দিচ্ছি। খেয়াল করো, যে কোনো ওয়েভ ফর্ম তার ফাইনাল স্টেডি স্টেট কত, 1, যেহেতু রাইজ করছে, খেয়াল করবো 1। তো অনের 80% হচ্ছে 0.8, ওকে, আর 1-এর 20% হচ্ছে 0.2। তো রাইজিং এর সময় 0.2 থেকে 0.8 পর্যন্ত পৌঁছাতে যে টাইম, সেটা হচ্ছে রাইজিং টাইম বা রাইজ টাইম, এখান থেকে দেখেই বুঝতে পারছো। আর ফল টাইম, এটা তোমরা এখন অবশ্যই নিজেরাই ডিফাইন করতে পারবা। কোন সিগন্যালের 80% থেকে
ফল ডাউন করার সময় তো ফল ডাউন করেছে কততে সেটেল হবে 0 তে। তো সেটা 20% এ ফল ডাউন করবে, হ্যাঁ? 0.8 থেকে 0.2 তে ফল ডাউন করতে যে টাইম, ফলিং এর সময় সেটাকে আমরা কি বলবো? ফল টাইম। ফিগারগুলো কিন্তু খুবই স্পষ্ট এবং সহজেই বোঝা যায়। এখান থেকে ডেফিনিশন গুলো দেখে তোমরা সাথে, সাথে ফিগারটা স্টাডি করবা। আচ্ছা। তো অনুরূপভাবে কন্টামিনেশন ডিলেটাও তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে স্টাডি করবা। তবে একটা জিনিস খেয়াল করবা এখানে কিন্তু মিনিমাম কথাটা আছে, ডেফিনিশন। তো তোমরা বলো তো এই যে ডেফিনিশন গুলো এবং ফিগার গুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে? জিনিসটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একটু রেসপন্স করো, তাহলে আমরা দ্রুত আগাতে পারবো। এরপর দেখো সিমুলেটেড ইনভার্টার ডিলে। কোন একটা ডিজাইনড ইনভার্টার সেটাকে সিমুলেট করলে, সিমুলেশন বেশ কিছু সফটওয়্যার আছে, যেমন তোমরা ক্যাডেন্স শিখছো তোমাদের ল্যাবরেটরিতে এই কোর্সের জন্য। তো সেখানে দেখো এখান থেকে তোমরা এই জিনিসগুলো খুঁজে পাবা। খেয়াল করো এখানে এই যে ভি ইনপুট বলছে কোনটাকে, দেখো ইনপুট ভোল্টেজ, হ্যাঁ সেটাকে এই যে আমার কার্যটাকে ফলো করে ইনপুট ভোল্টেজটা এভাবে ফলো করছে। আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে এই ভি আউটপুট ভি ইনপুট, এখানে কিন্তু সুন্দর মতো তীর চিহ্ন দিয়ে একে ডিনোট করে বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানেও কি দেখো টিপিএফ টিপিডিআর, অর্থাৎ ইনপুটের অর্ধেক ক্রস করা থেকে আউটপুটের অর্ধেক ক্রস করতে যে টাইম। তাহলে এই যে তীর চিহ্ন দিয়ে যে অংশটুকু দেখাচ্ছে এখানে যে টাইম স্প্যান, এটা হচ্ছে কি ফলিং এর ক্ষেত্রে, কারণ আউটপুট ফল করছে এখানে, এটা কি আউটপুট রাইজ করছে। এই জিনিসগুলো সবকিছু কানেক্টেড, তোমরা এখান থেকে এই জিনিসগুলো স্টাডি করবা। আচ্ছা, তো এই কথা কিন্তু আমরা আগেও বলে ফেলছি যে আমরা ডিল এস্টিমেট করতে চাই, বাট সেটা সিমুলেশনের মতো এতটা অ্যাকিউরেট হবে না। কারণ কি সিমুলেশনে অনেক কমপ্লেক্স মডেল ইউজ করা হয়, যেখানে ফিজিক্যাল যে ফেনোমেনন গুলো আমাদের ডিভাইসের অপারেশনে ক্যারেক্টারিস্টিক্সে ইফেক্ট ফেলে সে সবগুলোকে সেখানে কনসিডার করা হয়। সব মডেল সেখানে অ্যাক্টিভ করা হয়, বাট আমরা হ্যান্ড আউট ক্যালকুলেশন করতে চাচ্ছি শর্টকাটে, ডিলে এস্টিমেট করতে যাচ্ছি ইজিলি। এর জন্য আমরা কি করব? আমরা খেয়াল করলাম, দেখো সবাই খেয়াল করো এই যে সেকেন্ড লাইনটা, দ্য স্টেপ রেসপন্স ইউজুয়ালি লুকস লাইক এ ফার্স্ট অর্ডার আরসি রেসপন্স উইথ এ ডিকেইং এক্সপোনেনশিয়াল। তাহলে আমরা যে স্টেপ রেসপন্সটা দেখলাম সিমস বেস একটা সার্কিটে, সেটা ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো। এখান থেকে আমরা কনসেপ্ট পেলাম একটা, যে আমরা আমাদের ইনভার্টারকে বা যে কোনো সিমস বেসড সার্কিটকে যদি আমরা আরসি নেটওয়ার্কের মতো করে কি করতে পারি, মডেলিং করতে পারি, তাহলে ওই যে প্রপাগেশন ডিলে বা সার্কিটের রেসপন্স টাইম টি ইজ ইকুয়াল টু আরসি, আরসি এর গুণফল দিয়ে আমরা একটা টাইম পাবো, যেটা হচ্ছে সার্কিটের রেসপন্স টাইম হিসেবে আমরা কনসিডার করতে পারবো। তাহলে সেখানে আমি কি করবো, ইউজ আরসি ডিলে মডেল টু এস্টিমেট ডিলে। সিটা কি হবে, টোটাল ক্যাপাসিট্যান্স অন আউটপুট নোড, টোটাল ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স এট দ্য আউটপুট নোড। আর আর হিসেবে কি হবে, ইউজ ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর। ইফেক্টিভ রেজিস্ট্যান্স এটা কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স না, যে কোনো ট্রানজিস্টর অন অবস্থাতে তার একটা ফাইনাইট রেজিস্ট্যান্স থাকে, তোমাদেরকে অনেকবারই বলছি। সেরকম একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স আমরা এখানে ইউজ করব। আচ্ছা, তো ক্যারেক্টারাইজ ট্রানজিস্টরস বাই ফাইন্ডিং দেয়ার ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর। তো আমাদের তাহলে এখন যে কোনো ট্রানজিস্টরকে আমরা ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর দিয়ে কি করবো, আমরা রিপ্লেস করতে চাইবো। তাহলে এই আর সেটার ভ্যালু কেমন হবে, বা এই আর নিয়ে কিছু অ্যানালিসিসের দরকার আমাদের আছে। তো সেই ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর এটা কিসের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন এভারেজ কারেন্ট অ্যাজ গেট সুইচেস। তো যখন গেটটা অন থাকবে তখন সে যত এভারেজ কারেন্ট ক্যারি করবে, সেই এভারেজ কারেন্টটা যদি আমরা একবার জানতে পারি, তাহলে ওই যে ড্রেন টু সোর্স ভোল্টেজ আমাদের জানা থাকবে, ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স আমরা পাবো সেখান থেকে। কনসেপ্টগুলো কিন্তু খেয়াল করবা। আচ্ছা, তো দেখো ইফেক্টিভ রেজিস্ট্যান্স নিয়ে এখানে কিছু কথাবার্তা বলছে ওরা, খেয়াল করো। শকলি মডেলস হ্যাভ লিমিটেড ভ্যালু। শকলি মডেল কোনটা, ওই যে তোমাদেরকে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর একটা হোমওয়ার্ক দিছিলাম আমি তোমাদেরকে, রিলেভেন্ট একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা একটা ট্রানজিস্টরের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা আমরা দেখেছি। তো ট্রানজিস্টরের অপারেটিং রিজিয়ন, কাট অফ, লিনিয়ার এবং স্যাচুরেশন এবং আইভি ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খুব সুন্দর মতো জানতে হবে, না হলে কিন্তু পরের এই যে পড়াশোনাগুলোতে আমাদের ঢুকতে সমস্যা হবে।
অনেকবার করে তোমাদের কিন্তু বলছি এটা। এটা একটু ফলো করবো তোমরা। তো সবাই খেয়াল করো যে যেহেতু আমরা টু মাস কমপ্লিকেটেড কোনো ক্যালকুলেশন আমরা এখান থেকে স্কিপ করতে চাচ্ছি, তাহলে আমরা সিম্পলিফাই করলাম কি, বা সিম্পলিফিকেশনটা খেয়াল করো। আমরা ট্রানজিস্টরকে রেজিস্টর হিসেবে দেখবো, যে কোনো ওয়ান ট্রানজিস্টরকে একটা রেজিস্টর দিয়ে আমরা রিপ্লেস করবো। খেয়াল করো, রিপ্লেস আইডিএস উইথ ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর কিরকম, ড্রেইন টু সোর্স কারেন্ট, যে কোনো একটা মস ট্রানজিস্টর ড্রেইন টু সোর্স কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা কিভাবে এটাকে লিখতে পারি, খেয়াল করো, ভিডিএস ড্রেইন টু সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই আর। এখান থেকে রেজিস্ট্যান্সটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পলি ড্রেইন টু সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই এভারেজ কারেন্ট, ড্রেইন টু সোর্স কারেন্ট, আর এভারেজড অ্যাক্রস সুইচিং অফ ডিজিটাল গেট। তাহলে যে ভোল্টেজ রেঞ্জের মধ্যে আমাদের গেটগুলো সুইচিং হবে, সেই রেঞ্জের মধ্যে আমরা আরকে এভারেজ করে একটা ইফেক্টিভ ভ্যালু এখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু খেয়াল করবা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু শুধুমাত্র আমরা ডিলে ক্যালকুলেশন করার জন্য একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স আমরা এখান থেকে ডিরাইভ করছি। বাট এইটাকে কিন্তু তুমি অ্যাকচুয়াল সার্কিটে ইউজ করতে পারবা না। কিরকম, কি বলছে দেখো, টু ইনঅ্যাকুরেট টু প্রেডিক্ট কারেন্ট অ্যাট এনি গিভেন টাইম। তো তুমি মনে করছো যে ওকে, আমি তো একটা রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করে ফেলছি, তো যে কোনো সময়ের মুহূর্তে কারেন্ট আমি বের করতে চাই। তো কি করলাম আমি, যে সাপোজ ভিডিএস কে আমরা কি করলাম, আর দিয়ে ভাগ করে বললাম এটাই হচ্ছে আমার এই মুহূর্তে আমার সুইচ বা আমার ট্রানজিস্টরের থ্রু দিয়ে ফলো করা কারেন্ট। এটা কিন্তু ভুল হবে, কারণ কি এই আরটা কিন্তু একটা অ্যাভারেজ করে নেওয়া একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স টু ফাইন্ড আউট দ্য ডিলে। যে কোনো ট্রানজিস্টরকে অন অবস্থায় আমরা একটা রেজিস্টিভ ভ্যালু দিয়ে রিপ্লেস করছি, বাট ওই ট্রানজিস্টরের থ্রু দিয়ে কি কারেন্ট ফলো হচ্ছে, সেই কারেন্টের ভ্যালু কিন্তু তুমি এই রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু ফাইন্ড আউট করতে পারবা না। এটা কিন্তু একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স, নাম শুনে বুঝতে পারতেছো, একটা ইকুইভ্যালেন্ট প্যারামিটার এখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে আসছি ফর এ স্পেশাল পারপাস। খেয়াল করবা, বাট এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু তুমি যে কোনো সময় যে কোনো গিভেন টাইমে কারেন্টের ভ্যালু খুঁজে বের করার জন্য এটা কিন্তু তুমি ইউজ করতে পারবা না। দেখো এই জন্য বলে দিচ্ছে, বাট গুড এনাফ টু প্রেডিক্ট আরসি ডিলে, বাট আরসি ডিলে এস্টিমেট করার জন্য এই ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা ওয়েল পারপাস সার্ভ করবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু একটা জিনিস খেয়াল করবা, সবাই একটু খেয়াল করো, আরসি ভ্যালু। এখন তোমরা হয়তো অনেকেই মনে মনে হয়তো একটু প্রেডিক্ট করার চেষ্টা করছো যে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স যে ভ্যালুগুলো আমরা এখানে এস্টিমেট করব বা এখানে আমরা ইউজ করবো ইফেক্টিভ ভ্যালু হিসেবে, সেগুলোর স্ট্যান্ডার্ড ভ্যালুটা কেমন হয়। সবাই একটু খেয়াল করো, ক্যাপাসিট্যান্স, 3 রকম ক্যাপাসিট্যান্স তোমাদেরকে শিখিয়েছি। গেট ক্যাপাসিট্যান্স, সোর্স টু বডি, ড্রেইন টু বডি। আমরা হিসাবের সুবিধার্থে 3টা ক্যাপাসিট্যান্সকেই আমরা দেখো এখানে সমান ধরে নিচ্ছি। সি ইজ ইকুয়াল টু গেট ক্যাপাসিট্যান্স যা সোর্স ক্যাপাসিট্যান্স ড্রেইন ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু একটা ক্যাপাসিট্যান্স সি কমন ধরে নিচ্ছি আমরা। খেয়াল করো এগুলোর ভ্যালু কেমন, 2 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এই পার মাইক্রোমিটার কি, উইথ, ওই যে তোমাদেরকে শিখিয়েছি, উইথ যত বাড়ে ক্যাপাসিট্যান্স তত বাড়ে। ক্যাপাসিট্যান্স গুলা পার ইউনিট উইথের জন্য বলে দেওয়া থাকে। তো প্রতি মাইক্রোমিটার উইথের জন্য কতটুকু করে গেট, সোর্স অথবা ড্রেইন ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে প্রতিটা ট্রানজিস্টর, 2 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। খেয়াল করবা, উইথ ইন 0.6 মাইক্রোমিটার। খেয়াল করবা 0.6 মাইক্রোমিটার বা এরকম ফিচার সাইজ, গেট লেন্থ, টেকনোলজি নোড, অনেকগুলো নাম বলছি তোমাদেরকে। তো 0.6 মাইক্রোমিটার এরকম যদি ফিচার সাইজ হয়, তার জন্য স্ট্যান্ডার্ড ক্যাপাসিট্যান্স ভ্যালুগুলো আমরা এরকম পাই। খেয়াল করবা, বাট যদি খেয়াল করো 0.6 মাইক্রোমিটার কোথায়, আর 65 ন্যানোমিটার অনেক ছোট হয়ে গেছে কিন্তু এখন ফিচার সাইজ। হ্যাঁ, তো গ্রাজুয়ালি ডিক্লাইন টু 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার ইন 65 ন্যানোমিটার নোড। অর্থাৎ যখন ফিচার সাইজ বা ট্রানজিস্টরের সাইজ আরো ছোট হয়ে যাবে, যেমন অ্যারাউন্ড 65 ন্যানোমিটার, তখন দেখছো এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু ফল ডাউন করছে 2 থেকে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। তো এই আইডিয়াগুলো তোমরা এখান থেকে রাখবা কিন্তু অবশ্যই, যে ফিচার সাইজ কমে গেলে বা ট্রানজিস্টর সাইজ কমে গেলে কিভাবে ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো ড্রপ করে। রেজিস্ট্যান্স, দেখো যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলছি, এগুলোর স্ট্যান্ডার্ড ভ্যালু কেমন,
10 কিলো ওহম মাইক্রোমিটার, 10 কিলো ওহম মাইক্রোমিটার ইন 0.6 মাইক্রোমিটার প্রসেস। তো 0.6 মাইক্রোমিটার এরকম রেঞ্জের ফিচার সাইজের জন্য যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স একটা অন ট্রানজিস্টরের সেটা কেমন, প্রতি মাইক্রোমিটার উইথের জন্য 10 কিলো ওহম। খেয়াল করবেন। ইমপ্রুভস উইথ শর্টার চ্যানেল লেন্থ, অর্থাৎ কি ফিচার সাইজ যদি ইমপ্রুভ করে অর্থাৎ ছোট হয়ে যায়, অর্থাৎ চ্যানেল লেন্থ যদি ছোট হয়ে যায় তাহলে এই রেজিস্টারের ভ্যালুটা আরো কমে যাচ্ছে। দেখো 1.25 কিলো ওহম মাইক্রোমিটারের জন্য প্রতি মাইক্রোমিটারের জন্য ইন 65 ন্যানোমিটার প্রসেস। তো এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো তোমরা এখান থেকে একটু খেয়াল রাখবা। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো যে আরসি ডিলে মডেলে তাহলে আমরা যে কোনো ট্রানজিস্টরকে আমরা এখন কি করব, আর এবং সি দিয়ে রিপ্লেস করব, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। সবাই খেয়াল করো। তো কি বলছে দেখো, ইউজ ইকুইভ্যালেন্ট সার্কিটস ফর মস ট্রানজিস্টরস। এখন আমরা দেখব যে কোনো মস ট্রানজিস্টরকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলবো। যেখানে কি থাকবে, এই একটা লাইন খুব ভালোভাবে মনে রাখবা সবাই। যে কোনো ট্রানজিস্টরকে আমরা এখন রিপ্লেস করব, সবাই খেয়াল করো, একটা আইডিয়াল সুইচ, ক্যাপাসিট্যান্স অ্যান্ড অন রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিস মাথায় রাখবে। যে কোনো ট্রানজিস্টরকে দেখবো আমরা এখন ডিলে এস্টিমেট করব যখন, বা টাইম রিলেটেড অ্যানালিসিস যখন আমরা করব, সেখানে যে কোনো ট্রানজিস্টরকে আমরা এটা আইডিয়াল সুইচ, ক্যাপাসিট্যান্স এবং অন ট্রানজিস্টর দিয়ে রিপ্লেস করে ফেলবো। তো আচ্ছা, এরপরে এই জিনিসগুলা বাকি যে অংশটুকু আমরা দেখো এটা হ্যান্ড রিটেন ম্যাটেরিয়াল থেকে একটু তোমাদেরকে দেখাবো। এখানে অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতে এখানে সাজানো আছে, আমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ তো সবাই, তাই তো? রেসপন্স করো তোমরা একটু। হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালটা তো দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছি এখানে কারো কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা আছে? এনিওন? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে সবাই খেয়াল করো, দেখো এই যে সে একটা ট্রানজিস্টর, খেয়াল করবা সবাই, এই ট্রানজিস্টর তাকে আমরা রিপ্লেস করে ফেলছি কি দিয়ে, সবাই একটু খেয়াল করবা। যে কোনো ট্রানজিস্টর দেখলেই ডিলে বা টাইম রিলেটেড অ্যানালিসিস করার সময় আমরা কিভাবে তাকে রিপ্লেস করে ফেলছি দেখো। এই যে একটা সুইচ, ট্রানজিস্টরকে সুইচ হিসেবে আমরা ট্রিট করি, বাট আইডিয়াল সুইচ না। আইডিয়াল সুইচ নয় জন্যই ওই সুইচের সাথে কি আসছে, রেজিস্ট্যান্স আসছে আর অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স আসছে। খেয়াল করবা কিন্তু। তো যদি আইডিয়াল সুইচ হতো তাহলে শুধুমাত্র সুইচটাই আমরা নিয়ে কাজ করতে পারতাম, যে ডিলে বা যে সার্কিটে রেসপন্স করতে টাইম লাগতো না, অনেক ফাস্ট হতো এবং একটা আইডিয়াল ডিভাইস আমরা পেতাম। বাট আমাদের কোনো কিছু কিন্তু আইডিয়াল হয় না। আমরা কোনো কিছু থিওরিটিক্যাল মডেলিং করি একরকম, আর বাস্তবে এসে তখন দেখি যে অনেক ধরনের ফিজিক্যাল ফিনোমেনন আমাদের ডিভাইসে কি করে, ইফেক্ট ফেলে। সব জায়গায় আমরা দেখি, তখন সেই জিনিসগুলোকে আমাদের কনসিডারেশনে আনতে হয়। খেয়াল করো। তো দেখো 3 প্রকার ক্যাপাসিট্যান্স। আচ্ছা, একটা বেসিক ট্রানজিস্টরকে কিভাবে রিপ্লেস করব এটা তোমাদেরকে আমি একটু আগে দেখিয়ে নিই। সবাই খেয়াল করবো। দেখো যে কোনো একটা ট্রানজিস্টর, এটা একটা কি ড্র করছি আমি, বলো? এনমস, একটা এনমস। একে এখন আমরা কি দিয়ে রিপ্লেস করতে শিখবো, কি কি প্যারামিটার বলছি বলো? যে কোনো ট্রানজিস্টরকে আমরা 3টা জিনিস দিয়ে রিপ্লেস করবো। কি কি শিখেছি বলো? আইডিয়াল সুইচ এখনই মুখস্থ হয়ে যাবে। আইডিয়াল সুইচ, এরপর কি ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স। এই 3টা জিনিস দিয়ে যে কোনো ট্রানজিস্টরকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। এই 3টা জিনিস দিয়ে যে কোনো ট্রানজিস্টরকে আমরা কি করে ফেলতে পারি, রিপ্লেস করে ফেলতে পারি। দেখো এই যে রিপ্লেসিংটা এখন করছি। তো ফার্স্ট সাপোজ একটা সুইচ আমরা ড্র করি এখানে। এটা হচ্ছে আমাদের সে আইডিয়াল সুইচ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সবাই খেয়াল করবা কিন্তু।
জাস্ট এই যে ট্রানজিস্টরকে কিভাবে রিপ্লেস করছি খেয়াল করবা। আর এখানে আমাদের কি থাকবে, গেট থাকবে, উপরে ড্রেন, সে নিচে সোর্স। এখন আমাদের ক্যাপাসিটেন্স কয় প্রকার শিখেছি আমরা, 3টা টার্মিনালি ক্যাপাসিটেন্স ইন্ট্রোডিউস করে। তাহলে এখানে একটা ইফেক্টিভ ক্যাপাসিটেন্স ধরলাম সি গেটের জন্য। অনুরূপভাবে সোর্স, এখানে একটা ইফেক্টিভ ক্যাপাসিটেন্স থাকবে, সেটাকে আমরা সি বললাম, খেয়াল করো। আর ড্রেইন, এখানে একটা কি থাকবে বলো, এখানে একটা ইফেক্টিভ ক্যাপাসিটেন্স থাকবে সি। এই যে দেখো আমরা এই যে এনমসটাকে কি করলাম, তার ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দিয়ে রিপ্লেস করে ফেললাম আরসি প্যারামিটার দিয়ে। এটা কি বুঝতে পারছো সবাই? পারা যাবে? যে কোনো ট্রানজিস্টরকে এভাবে রিপ্লেস করা যাবে তো, তাই তো? যাবে আশা করি। খেয়াল করো, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব নিকাশ কিন্তু এখানে আছে। দেখো, ইউনিট এনমস। ইউনিট এনমস মানে কি? ইউনিট ট্রানজিস্টর তোমাদেরকে শিখিয়েছি কেন এই জিনিসগুলো কাজে লাগবে। এখন দেখো, ইউনিট ট্রানজিস্টর মানে কি? ট্রানজিস্টরকে আমরা উইথ বাই লেন্থ রেশিও দিয়ে আমরা স্পেসিফাই করি। তো উইথ কত? মিনিমাম উইথ 4 ল্যামডা, আর লেন্থও 2 ল্যামডাই। তো 4 ল্যামডা বাই 2 ল্যামডা, হ্যাঁ, এই মিনিমাম উইথ মেনটেন করে কোনো ট্রানজিস্টর কনস্ট্রাক্ট হলে সেই ট্রানজিস্টরকে আমরা অন ইউনিট ট্রানজিস্টর বলি। তো দেখো, সিম্পলি যদি কোনো ট্রানজিস্টরের পাশে এভাবে অন লেখা থাকে, তুমি বলবে এটা ইউনিট ট্রানজিস্টর। বি কেয়ারফুল। অর্থাৎ 4 ল্যামডা বাই 2 ল্যামডা এই মিনিমাম রিকোয়ারমেন্ট বজায় রাখা হয়েছে এটার কনস্ট্রাকশনে, খেয়াল করবা। তো ইউনিট এনমস যদি হয়, খেয়াল করবা, ইউনিট এনমস, তো রেজিস্ট্যান্স কত হবে? আর আর ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স সি, খেয়াল করবা খুব ভালোভাবে। আচ্ছা, এখন এনমস আর পিমস এর মডেলিং একটু পার্থক্য আসবে। কারণ কি? এনমস এর ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, যার মোবিলিটি মিউ এন মিউ পি থেকে বেশি। মিউ পি কি? পিমস এর ক্যারিয়ার কারা? হোল, তাদের মোবিলিটি থেকে এনমস এর মোবিলিটিটা বেশি, 2 থেকে 3 গুণ বেশি। তো 2 গুণ তুমি যদি বিবেচনা করো তাহলে একরকম হিসাব নিকাশ, 3 গুণ যদি বিবেচনা করো একরকম হিসাব নিকাশ। তো খেয়াল করো, এখানে প্রথম অ্যানালিসিসে আমরা ইলেকট্রন এবং হোলের মোবিলিটির রিলেশনশিপ কেমন ভাবে ধরে নিচ্ছি? ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটি 2 গুণ, বা উল্টাভাবে বললে হোলের মোবিলিটি ইলেকট্রনের মোবিলিটি অর্ধেক। খেয়াল করো, মিউ এন ইজ ইকুয়াল টু 2 মিউ পি ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিয়েই পরবর্তী অ্যানালিসিস গুলো খেয়াল করো। আচ্ছা, তো যদি আমরা মিউ এন ইজ ইকুয়াল টু 2 মিউ পি ধরি, খেয়াল করবা, এর একটা কিসের সিম্বল দ্রুত বলতো? একটা ইউনিট পিমস। একটা ইউনিট পিমস, যে পাশে অন লেখা আছে ইউনিট পিমস। ওকে, এইবার দেখো পার্থক্যটা কোথায়। ইউনিট পিমস কে যখন তুমি রিপ্লেস করবা তখন রেজিস্টিভ ভ্যালু আর না দিয়ে তোমাকে 2R দিতে হবে। কারণটা কি কেউ অনুমান করতে পারছো? যেখানে একটা ইউনিট এনমস কে রিপ্লেস করব রেজিস্টিভ ভ্যালু আর, ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ঠিক সেরকম একই জিনিস ইউনিট পিমস কে রিপ্লেস করার সময় রেজিস্ট্যান্স প্লেস করতে হবে আমাকে 2R। কারণটা কি? স্যার এনমস হচ্ছে পিমস এর থেকে আকারে বড় হয়। এই উল্টা বলে ফেলছো না? এনমস আরো ছোট থাকে না? এনমস এর ডাবল করি না আমরা পিমস কে? এনমস ছোট হয়। জি স্যার। হ্যাঁ জি স্যার। তো অ্যাকচুয়ালি মোটামুটি ঠিক লাইনে গেছো। দেখো তার কারণটা ওই নিচেই বলে দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, বুঝছি, যেটা আমরা এইমাত্র বলে আসলাম। মিউ এন ইজ ইকুয়াল টু 2 মিউ পি। ইলেকট্রনের থেকে হোলগুলো স্লো, স্লো জন্য তাদের বাধা বা রেজিস্ট্যান্স বেশি। তো রেজিস্টিভ ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করছি। তো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কি? কারেন্টকে বাধা দেয়া। এখানে অ্যাকচুয়ালি তো বাধা দিচ্ছে না, তো কেউ যদি স্লো মুভ করে সেটাকে আমরা বাধা হিসেবে দেখতে পারি। তো ইলেকট্রনের মোবিলিটি যেহেতু হোলের মোবিলিটি 2 গুণ, তাহলে বলো যে ইলেকট্রন দিয়ে যে ডিভাইসে কারেন্ট ফ্লো করে তার রেজিস্ট্যান্স যদি আর হয়, হোল দিয়ে যে ডিভাইসে কারেন্ট ফ্লো হবে তার রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? 2R। এই জিনিসটাকে ধরতে পারছো সবাই? মূল কথাটা কিন্তু আমি বলে ফেলছি। একটা ইউনিট পিমস এর ক্ষেত্রে রেজিস্টিভ ভ্যালু 2R। এটা কেন হবে আমি কি বোঝাতে পারছি? তোমাকে ধরতে পারছো মূল কারণটা? জি স্যার। এগুলো কিন্তু অন্ধের মতো মুখস্থ করলে হবে না।
এগুলোর কিন্তু লং টার্ম ইফেক্ট আছে যদি কেউ এই ফিল্ডে আসতে চাও সামনের দিনগুলোতে। যাই হোক, আচ্ছা, তো ক্যাপাসিট্যান্স নরমালি সি, সবাই মনে রাখবা। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করছি কি, ইউনিট ইন মস তার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স সি দিয়ে রিপ্লেস করবো, খেয়াল করবো। আর ইউনিট পি মস যদি হয় তাকে আমরা রিপ্লেস করব 2R, 2R রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স সেম সি। আচ্ছা, এইবার দেখো, খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কনসেপ্টগুলো। রাইট হ্যান্ড সাইড ফিগারটা দেখে বলো তো, এটা কি ইউনিট ট্রানজিস্টর নাকি কে টাইমস উইথ বিশিষ্ট একটা ট্রানজিস্টর? কে, এখানে কে মানে কি? এটা কি ইউনিট থাকলো? আর এই ট্রানজিস্টরের উইথ কত? কে গুণ, এটা কি বোঝা যায়? এখানে যদি 2 থাকতো তার মানে কি ইউনিট ট্রানজিস্টরের 2 গুণ উইথ, 4 ল্যামডা বাই 2 ল্যামডা, আর উইথটা তখন 2 হতো। এখানে আমরা ইন জেনারেলাইজ কে নিয়ে হিসাব করছি। উইথটা কত? কে গুণ। আর লেন্থ অর্থাৎ গেট লেন্থ তো কখনোই চেঞ্জ হয় না, সেটা আমাদের বেসিক জিনিস। ফিচার সাইজ, টেকনোলজি নোড যা সেম গেট লেন্থ, তাই খেয়াল করবা। তাহলে এই ট্রানজিস্টরটা উইথ কত সবাই বলো? কে। এটা কিন্তু ইউনিট ট্রানজিস্টর না, কে টাইমস উইথ সম্বলিত একটা ট্রানজিস্টর, খেয়াল করবো। এখন একটু বলো তো, উইথ বাড়লে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বাড়ে নাকি কমে? কোন একটা কন্ডাক্টর মনে করো এরকম একটা 3 ডাইমেনশনাল কন্ডাক্টর, এই পাশ দিয়ে কারেন্ট ঢুকবে, ওই পাশ দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে। এখন বলো তো, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে লেন্থ। তো বলো তো, উইথ বাড়লে এরকম কোন চ্যানেলের রেজিস্ট্যান্স বাড়ে নাকি কমে? দ্রুত বলো। বাড়ে স্যার। উইথ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে? সবাই কি একমত? রেসপন্স করছো, থ্যাংক ইউ। কমবে স্যার। বলো তো, স্যার কমবে। কমে যাবে। তো বেশিরভাগের ভোট কোন দিকে, বাড়বে নাকি কমবে? বাকিরা একটু বলো তো। এই রেজিস্ট্যান্স কমে যাবে না উইথ বাড়লে? উইথ বাড়া মানে কি, আমার ক্রস সেকশনাল এরিয়া বেশি পাচ্ছি না আমি, কারেন্ট ফলো হওয়ার জন্য বেশি স্পেস পাচ্ছে না। এই প্রথমে যে বলছো যে উইথ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, এটা কি উইথ বাড়লে? বা তুমি কোনো সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রেও দেখো, যত কি হবে কন্ডাক্টর মোটা হলে আরো কি হয়, তার রেজিস্ট্যান্স কমে যায় না আরো? তো উইথ কিন্তু রেজিস্ট্যান্সের সাথে কিভাবে সম্পর্কিত? ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কি ধরতে পারছো সবাই? জি স্যার। রেজিস্ট্যান্স উইথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, খেয়াল করবা। এই যে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল উইথের সাথে, খেয়াল করবা। কারণ কি, ওই যে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, বেসিক ডেফিনেশন আমরা জানি। তো এই যে এটা কি ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাংলা যেটাকে আমরা বলি। তো বাকি সবকিছুকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, এখান থেকে কি পাই? আর সমানুপাতিক 1/a, আর প্রপোর্শনাল 1/a। এই জন্যই খেয়াল করো, এখন আমার ট্রানজিস্টর উইথ কে গুণ, তাহলে তার রেজিস্ট্যান্স কত ভাগ হয়ে যাবে? কে ভাগ হয়ে যাবে না আগে থেকে? ইউনিট অবস্থায় রেজিস্ট্যান্স যদি আর থাকে, আমি যদি কে গুণ চওড়া কোনো ট্রানজিস্টর নিই, তার রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? আর বাই কে, আর ডিভাইডেড বাই কে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। খুব সূক্ষ্ম ব্যাপার স্যাপার, কিন্তু দেখবা যে লাস্টের এই টপিকটা খুব সূক্ষ্ম ব্যাপার, পুরো সেমিস্টারের জিনিসপত্র এখানে টান পড়বে, চলে আসবে দেখবা। আচ্ছা, তাহলে এবার বলতো, ক্যাপাসিট্যান্স বাড়ে নাকি কমে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে ক্যাপাসিট্যান্স কি হয়, বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। বাড়বে কিন্তু, তাই না? আচ্ছা, এটাকে আমি 2 ডাইমেনশনে যেহেতু আঁকছি, একটু অ্যাঙ্গেল করে আঁকি, নাহলে তোমাদের মিসকনসেপশন হবে। খেয়াল করো, এই যে দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এই যে এরিয়া যত বাড়বে তার ক্যাপাসিট্যান্স তত বাড়ে, উইথ যত বাড়বে ক্যাপাসিট্যান্স বাড়বে। কারণ কি, ক্যাপাসিট্যান্সের বেসিক ইকুয়েশন কি, এপসাইলন নট এ ওভার ডি। তো দেখো তো, এই যে এগুলো যদি কনস্ট্যান্ট থাকে,
এই যে এরিয়ার সাথে ক্যাপাসিট্যান্সের সম্পর্ক কেমন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? দ্রুত বলো। সমানুপাতিক স্যার। সমানুপাতিক। এই জন্য দেখো এই যে ওই বেসিক ইকুয়েশনটা ওরা এখানে লিখছে, সবকিছুর অ্যান্সার এখানে আছে। এই জন্য মনে রাখবা, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু উইথ, ক্যাপাসিট্যান্স ডিরেক্ট প্রপোর্শন টু উইথ, বি কেয়ারফুল। এই জন্যই রেজিস্ট্যান্স যদি কে ভাগ হয় তাহলে ক্যাপাসিট্যান্স হবে কে গুণ বেশি হয়ে যাবে। এই জন্য যখনই এই একের জায়গায় কে লেখা থাকবে একটা ট্রানজিস্টর, তখন তাকে রিপ্লেস করার সময় তুমি কিভাবে রিপ্লেস করবা? দেখো নিচে এটা দেওয়া আছে। আমরা যদি ইউনিট নিতাম তখন তো আমাদের এই যে এই ঝামেলা করা লাগতো না, ডিরেক্ট আর আর তিনটা সি, তিনটা ক্যাপাসিট্যান্সের জন্য শেষ। বাট যখনই এই যে কে গুণ উইথ খেয়াল করবা, তখন গেট ক্যাপাসিট্যান্স কত হয়ে যাবে? সি এর জায়গায় কত দিয়ে রিপ্লেস হবে বলো? কেসি। অনুরূপভাবে সোর্স যে ক্যাপাসিট্যান্স সেটাও কেসি। অনুরূপভাবে ড্রেইন ক্যাপাসিট্যান্স সেটা সি এর বদলে কেসি। আর রেজিস্ট্যান্স দেখছো আর বাই কে, আর ডিভাইডেড বাই কে। তো এইখানে এই পেজে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে খুবই ভাইটাল ইনফরমেশন, কিন্তু এগুলো কি বোঝা গেছে সবাই? জি স্যার। রেসপন্স প্লিজ। আচ্ছা, এইবার দেখো, এখন যদি একটা পিমস কে গুণ হয় তখন এই হিসাবগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে, কারণ পিমসের ক্ষেত্রে আলাদা একটা এখানে একটা ব্যতিক্রম কিন্তু অলরেডি ছিলই, 2R, কিন্তু পিমসের রেজিস্ট্যান্স অলওয়েজ 2R দিয়ে রিপ্লেস হবে, বি কেয়ারফুল। ইউনিট পিমস আর ক্যাপাসিট্যান্স নরমাল সি। আর যদি এখন পিমসটাই ইটসেলফ খেয়াল করো কে গুণ বেশি চওড়া হয়, উইথ হয়, তখন কি করব আমরা? তাহলে রেজিস্ট্যান্স কত হবে? লেখা আছে সব, দেখো আর বাই কে হচ্ছিল আগে, সেটা 2R বাই কে, আর ক্যাপাসিট্যান্স অলরেডি ওই সেম রুল, কে গুণিত বেশি হবে। এই জন্য দেখো একটা কে গুণ উইথ এমন কোন পিমসকে কিভাবে রিপ্লেস করছে সবাই একটু খেয়াল করো। গেট ক্যাপাসিট্যান্স সি এর জায়গায় কেসি, সোর্স ক্যাপাসিট্যান্স সি এর জায়গায় কেসি হবে, ড্রেইন ক্যাপাসিট্যান্স অনুরূপভাবে শুধু সি এর বদলে কি হবে? কেসি। আর এইখানে সবাই একটু খেয়াল করো, ইউনিট হলে তো 2R হতো, এখন যেহেতু কে গুণ বেশি চওড়া এই জন্য কে গুণ ভাগ হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স 2R বাই কে। তো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা বোথ ইউনিট এনমস, ইউনিট পিমস এবং সাথে সাথে কে গুণিতক উইথ সম্বলিত কোনো এনমস বা পিমস সবকিছুকে কি রিপ্লেস করা শিখে গেছি না আমরা? পারা যাবে এতটুকু? জি স্যার। এই পর্যন্ত কি আসতে পারছো সবাই? এখান থেকে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেব, খেয়াল করো। এনমসের জন্য ক্যাপাসিট্যান্সের অপর টার্মিনাল গ্রাউন্ডেড, তাই কিনা? প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের অ্যানাদার টার্মিনাল কি দেখানো হচ্ছে বলতো? গ্রাউন্ডেড স্যার। গ্রাউন্ডেড। আর পিমসের জন্য প্রত্যেকটা ট্রানজিস্টরের অপর টার্মিনাল কি দেখানো হচ্ছে? হায়ার ভোল্টেজ সোর্স বা ভিডিডি, তাই কিনা? এটা সবাই একটু খেয়াল করবা খুব ভালোভাবে, যে এনমসের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের আউট অ্যানাদার টার্মিনাল কিন্তু গ্রাউন্ডেড, বি কেয়ারফুল। কেন গ্রাউন্ডেড করা হচ্ছে? কারণ কি এনমস কোথায় থাকে? গ্রাউন্ডের পাশে থাকে নাকি ভিডিডির পাশে থাকে? এনমস আমরা পুল ডাউন নেটওয়ার্ক হিসেবে ইউজ করি, এবং এনমসের বডি কি করা থাকে? গ্রাউন্ডে কানেক্ট করা থাকে নাকি ভিডিডি তে কানেক্ট করা থাকে? মেইন রিজন কিন্তু এটা। এনমসের বডি কোথায় কানেক্টেড থাকে? গ্রাউন্ড বা সোর্সের লোয়ার পটেনশিয়ালে কানেক্ট করা থাকে। এজন্য এই বডির বা গেটের যে ক্যাপাসিট্যান্স সবগুলো দেখছো অপর টার্মিনাল কিন্তু গ্রাউন্ডেড, বি কেয়ারফুল। আর পিমসের ক্ষেত্রে সোর্স হায়ার পটেনশিয়াল টার্মিনাল এবং বডিকে সোর্সের সাথে কানেক্ট করা থাকে। এই জন্য এখানে সবগুলো ক্যাপাসিট্যান্স কিন্তু অপর টার্মিনাল হায়ার পটেনশিয়াল বা ভিডিডি হিসেবে দেখানো হচ্ছে, বি কেয়ারফুল। সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, প্রত্যেকটা জিনিস খেয়াল করে করে পড়বা এখান থেকে। আচ্ছা, এইবার দেখো খেয়াল করবা, এখন আগের এই অ্যানালিসিসটুকু আমরা করছি যে মিউ এন আর মিউ পি এর রিলেশনশিপ 2 ধরে নিয়ে। এখন যদি তোমাকে কেউ কনসিডার করতে বলে যে মিউ এন ইজ ইকুয়াল টু 3 মিউ পি, এরকম ভাবে সেট করে দিয়ে তোমাকে যদি কোনো প্রবলেম অ্যানালিসিস করতে বলে বা কোনো সার্কিট মডেল করতে বলে, তখন তুমি কি করবা? চেঞ্জটুকু কোথায় আসবে বলো তো? এনমস তো কোনো চেঞ্জ নাই, পিমসের ক্ষেত্রে
তখন কি হবে, রেজিস্ট্যান্সটা ইউনিট হলে 2 হতো, এখন এই রিলেশনশিপ যদি আমরা বিবেচনায় নিই তাহলে রেজিস্ট্যান্স কত হবে বলো, 3R, ইউনিটের জন্য বলছি। আর যদি কে টাইমস উইথ হয় তাহলে রেজিস্ট্যান্স যেটা এখানে সবাই খেয়াল করো 2R/K হচ্ছিল পিমস এর জন্য, এখন কি হবে বলো, 3R/K। তাহলে ইউনিট পিমস কে রিপ্লেস করার সময় 2R দিয়ে রিপ্লেস করব নাকি 3R দিয়ে রিপ্লেস করবো, এটা কিসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রন আর হোলের মোবিলিটি রিলেশনশিপের উপরে। এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখো সামারিটা দেওয়া আছে খুব সংক্ষেপে, খেয়াল করো। যদি কেউ মিউ এন ইকুয়াল টু 2 মিউ পি বিবেচনা করে তো এন মসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে কত বলো, R/K। পি মসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স মডেলিং হবে 2R/K। এই যে এই 2 আর এই 2 কিন্তু কানেক্টেড, খেয়াল করবা। আর যদি মিউ এন ইকুয়াল টু 3 মিউ পি এই রিলেশনশিপ কনসিডার করা হয় তো এন মস তো সে একই, ইউনিট রেজিস্ট্যান্স আর, কে টাইমস উইথ হলে R/K। আর পিমসের ক্ষেত্রে এখন এটা এই 3 এর জন্য কানেক্টেড হয়ে 3R/K হবে। আর ক্যাপাসিট্যান্স তো ইউনিট হলে এনমসের ক্ষেত্রে সি, কে গুণ উইথ হলে কেসি, এটারও সি কেসি। এক্ষেত্রেও কিন্তু এগুলোর কোনো পরিবর্তন নাই, ইউনিট হলে সি, কে গুণ উইথ হলে কেসি, ইউনিট হলে সি, কে গুণ উইথ হলে কেসি ক্যাপাসিট্যান্সের মান। আচ্ছা, তো তাহলে আমরা সবাই মোটামুটি কি শিখে গেছি, যে কোনো ট্রানজিস্টর মস ট্রানজিস্টরকে আরসি ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কে কনভার্ট করতে শিখে গেছি, এবং সেখানে যদি ইউনিট উইথ না বলে যে কোনো আরবিট্রারি উইথ বলে দেয় তাহলে তার অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স এবং রেজিস্টিভ ভ্যালুগুলো কত হবে এগুলো আমরা সবাই এখান থেকে মডেলিং করতে শিখে গেছি, তাই তো নাকি? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? রেসপন্স করো একটু দেখি। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। হ্যাঁ, না না, সরি বলার কিছু নেই, সো সিম্পল। তো যেহেতু আমরা এখন একটা 2টা 3টে ক্লাস পাচ্ছি, তো আমরা একটু অল্প অল্প করেই পড়ি নাকি? আজকে এই পর্যন্তই থাকুক। স্যার আমরা একটু আমাদের সিলেবাস শেষ হবে কখন স্যার? সিলেবাস শেষ হবে, আমি ভাবছি যে ট্যানজেন্ট রেসপন্সটুকু পড়েই তোমাদের সিলেবাস ক্লোজ করে দিব। আর আমি ডিসি রেসপন্সটুকু দেখা যাচ্ছে তোমাদের সেলফ স্টাডি হিসেবে রাখলাম, বাট ওখান থেকে দেখা যাচ্ছে আপাতত তেমন কোনো কিছু আমি না রাখার চেষ্টা করব এক্সামে। হ্যাঁ, দেখা যাক। তো দেখো, সবাই একটু খেয়াল করো, এই যে খুব সুন্দর একটা প্রবলেম আছে, হ্যাঁ, এবং এখানে কিন্তু এই প্রবলেমটার ডেপথও কিন্তু একটু বেশি, ভেঙে ভেঙে পড়তে হবে আমাদেরকে। তো এই আজকে পর্যন্ত যে নলেজটুকু আমরা গেইন করলাম, এই নলেজটা কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ করতে যে প্রয়োজন হবে। হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে যে কি না জানি আছে এখানে, এত কিছু হাবিজাবি ক্যাপাসিট্যান্স, এত কমপ্লেক্স নেটওয়ার্ক দেখা যাচ্ছে, বাট এটা যখন তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, তোমরা খুব সহজেই এই ধরনের যে কোনো প্রবলেম তোমরা হ্যান্ডেল করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট এই কমপ্লেক্স প্রবলেমটা আমি আজকে শুরু করছি না একটাই কারণে, যে আজকে তো অলরেডি তোমাদেরকে এই বেসিকটুকু দিলাম, তো এরপরেও যদি আমি এটার ভেতরে যাই আজকে, হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। বেটার তোমাদের একটু সময় দিচ্ছি আমি, তোমরা আজকে যতটুকু বেসিক আমরা দাঁড় করালাম, যে কোনো ট্রানজিস্টরকে তার ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দিয়ে রিপ্লেস করা, এবং ইলেকট্রন হোল মোবিলিটির উপর ভিত্তি করে তাদের যে মডেলিং গুলো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এনমস পিমসেরও রেজিস্ট্যান্সের মডেলিং এ কিছু পার্থক্য আছে, এই ধরনের সূক্ষ্ম জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করে তোমরা কভার করে ফেলো। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আবার এই প্রবলেমটা পড়া শুরু করবো। এই প্রবলেমটাও হয়তো আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো না, যদি শেষ না করতে পারি আমরা ভেঙে 2টে ক্লাসে করবো, দেখা যাক, অবস্থা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তো আজকের ক্লাস নিয়ে যতটুকু পড়াশোনা করছি আমরা, কারো কোনো কনফিউশন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা বলতে পারো।
না স্যার, কনফিউশন নাই কোনো। স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, বলো দেখি। স্যার কালকে আমাদের ওই যে সিইপি জমা দেওয়ার লাস্ট ডেট, স্যার ডেটটা কি একটু এক্সটেন্ড করা যায় স্যার? আচ্ছা, যদি তোমাদের সম্মিলিত সবারই রিকোয়েস্ট হয় তাহলে আমি ওটা ডেটটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? এক্সটেন্ড করলে একটু স্যার, ভালো হয় স্যার, একটু কয়দিন অনেক চাপ যাইতেছে তো স্যার। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। তোমরা ওটা আমি 1-2 দিন এক্সটেন্ড করবো, বাট খুব বেশি দেরি কিন্তু কনসিডার করা হবে না। তোমরা আজকে কত তারিখ? আমি একটু মৌখিকভাবে বলে দিই। আজকে 11 তারিখ তো? 20 তারিখ স্যার, 20 তারিখ। 20 তারিখ বেশি হয়ে যাবে। তোমাদের এগুলাকে আমাকে আবার ইভ্যালুয়েট করতে হবে তো। তো সবকিছু মিলায়ে আমি একটু খুব ল্যাব বেশি ফাইনাল টাইম টাইম এক্সটেন্ড আছে তো করব না। স্যার, একটু সুবিধা হতো স্যার 20 তারিখ দিলে। স্যার যেদিন আমরা আসলে যেদিন স্যার কম্বাইন কুইজটা দিব সেই দিন যদি স্যার জমা দেই, হ্যান্ড কপিও জমা। ওই দিন তোমরা হার্ড কপি জমা দিবা, সবাই। বাট সফট স্যার। ভার্সনটা তোমরা তার আগেই কমপ্লিট করে ফেলবা। এতটা দিন আমি আসলে বাড়াবো না, কারণ এগুলো ইভ্যালুয়েট করতেও বেশ কিছু টাইম লাগবে। হ্যাঁ, শর্ট সেমিস্টার তোমরা বুঝতে পারছো যে ইভ্যালুয়েশনের টাইমও কম পাচ্ছি। তোমাদের খাতাগুলো এখন তোমাদেরকে দেখাতে পারিনি, দেখছো? তো যাই হোক, এখন হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের ক্লাস যেদিন লাস্ট আমাদের অফিসিয়াল সেমিস্টারের 16 তারিখ, আমরা 16 তারিখ রাখছি লাস্ট ডেট। হ্যাঁ, মৌখিকভাবে আপাতত তোমরা 16 তারিখের মধ্যে সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে স্যার। স্যার আমাদের- বিএসসি আমাদের তাহলে স্যার ডেটটা একটু এক্সটেন্ড করে দেন কাইন্ডলি। হ্যাঁ, ওটা আমি এক্সটেন্ড করে দেবো, সমস্যা নেই। ওটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নেই। দেখি ওটা আমি এক্সটেন্ড করবো। হ্যাঁ স্যার আমাদের অফিশিয়াল লাস্ট ক্লাস কি 16 তারিখে তাহলে? হ্যাঁ, 16 তারিখে লাস্ট ডেট। আর অ্যাকচুয়ালি 19, 20, 21 এই 3টা দিন মেকআপ বা দেখা যাচ্ছে যেগুলা ল্যাবগুলো মিস হয়েছে এর আগে, কারণ অনেকগুলো বুধবার বিশেষ করে, হ্যাঁ, আমাদের এই সেমিস্টারে গ্যাপ গেছে। এই কারণেই হচ্ছে চিন্তা করে এই 3টা দিন রাখা হয়েছে অনলি মেকআপ, ল্যাব বা ক্লাসগুলো করে নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে 16 তারিখে আমাদের ভার্সিটি লাইফের লাস্ট ক্লাস হচ্ছে। অফিসিয়ালি তোমাদের লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের তো এখনো পরীক্ষার আগেও তোমাদেরকে ভার্সিটিতে আসতে হবে, যেহেতু 19-20 তারিখের মধ্যে আমাদের পরীক্ষা থাকতেছে। কিছু না হোক অ্যাটলিস্ট ভিএলএসআই এর তো কুইজ থাকতেছে কম্বাইন্ড। হ্যাঁ, এই জন্য জি, আসতে স্যার। হবে। বাট ক্লাসের রেসপেক্টে যদি তোমরা বলো, তো ফিজিক্যাল ক্লাস তোমরা 16 তারিখ ধরে নিতে পারো, যদি অন্য কোনো টিচার তোমাদের ওই 3 দিনে যদি না ডাকে ক্লাসের পারপাজে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, তোমাদের পড়াশোনার স্ট্যাটাস কি একটু বলো তো দেখি ফ্রিলি। সবাই তো আছো এখানে মোটামুটি। তো তোমরা কি এই সাবজেক্ট কি গুছিয়ে ফেলছো পড়াশোনা করে, নাকি নাকি মনে করছো যে পরীক্ষার আগে 1-2 দিন পড়ে নেবো বা এরকম কোনো কিছু? তোমাদেরকে যে যে জিনিসগুলো বলা, হ্যাঁ, সে সাপোজ সেলফ স্টাডি হিসেবে, হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে যেটুকু অ্যাসাইন করে দিয়েছিলাম ঈদের আগে, আজকে বলছি সেটা নিয়ে কথা বলছি, ভিডিও দেওয়া আছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। যা যা আমি ক্লাসে দেখিয়েছি সবকিছু কিন্তু ইন ডিটেলস, হ্যাঁ, ভিডিও আছে তোমাদের সবগুলো আপলোড করা আছে। তো কারো যদি কোথাও এখনো গ্যাপ থেকে থাকে, আগে থেকে পড়াশোনা করবা। প্রয়োজনে আমার ডেস্কে আসবা। কোনো জায়গায় যদি প্রবলেম থেকে থাকে বা ক্লাসেও বলবা, সমস্যা নেই। তো পড়াশোনা কিন্তু আগে থেকে একটু সময় দিতে হবে, এগুলাকে কিন্তু কাভার করে নিতে হবে। নাহলে কিন্তু তুমি যদি ভাবো যে 1-2 দিনে আমি এগুলা কাভার করে ফেলবো, তাহলে কিন্তু সমস্যায় পড়বা। শুরু থেকে বলছি। আচ্ছা, একটু রেসপন্স করো সি সেকশন।